তারপরে ওই মুরব্বীরা বলে, আরে তুমি নাকি ওরে এইভাবে জঙ্গলের মধ্যে বাইধা রাখছিলা, তো ভয় পাইছে প্রচুর। পরে বলে যে না, তো আমি যার সাথে গল্প করতেছি তার থেকে জিজ্ঞেস করেন, আমরা তো গল্পই করতেছিলাম। তখন ওই মুরব্বীরা তো একটু বুঝতে পারে যে হয়তো এর সাথে একটু সমস্যা হয়েছে। পরে আমিও তাকায় দেখি ওই ভিটা থেকে মানে সাদা কাপড়ে মোড়ানো লাশ ভাসে ভাসে আসতেছে, মানে সাদা মেঘের মতো, মানে রাউন্ড করে করে আস্তে আস্তে আসতেছে। বাট আমাদের থেকে মনে করেন আধা কিলো ডিস্টেন্স রাখে, এত দূর আসে, অর্ধেক রাস্তা আসে আর আসে না, ওইখান থেকে ঘুরে ঘুরে যায়। মাংস ধুইতে ধুইতে পানি যখন নিচের দিকে নামে যায়, ওইখানে তো মনে করেন পুকুরের একটু অংশ দেখা যায়, পানি করতে করতে একটু ফাঁকা জায়গা হয়েছে, বেড়ার নিচ দিয়ে মানে ওইটা দেখা যায়। তো দেখি একটা কালো মতো বিড়াল আমার দিকে লুক দিল, বাট আবার চলে গেল, তো স্বাভাবিক যাইতে পারে। পরে আমি মাংস ধুইয়া ওদের কাছে এসে বইসা ওদের সাথে গল্প করতেছি। জি, আমি আজিম বসুন্ধরা থেকে আসছি। আমি সরাসরি আমার ঘটনা শুরু করছি। ঘটনাটা ছিল এরকম, আমার দেশের বাড়ি, গ্রামের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। তো ওইখানে আমার নিজের সাথে ঘটা কিছু এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে এরকম ছিল। ঘটনাটা আমার অনেক আগে, মানে আমার তখন ছোট অনেক। তো আমার বাবা একটা গরু কিনে আমার গ্রামেই আমার এক ফ্রেন্ডের বাবার কাছ থেকে। তো ওদের বাসায় আমরা গরু আনার জন্য যাই। তো গরু আনার পরে যেটা হয়, গরুর সাথে একটা বাচ্চা থাকে। তো বাচ্চাটা মাঝে মধ্যে ওদের বাড়িতে চলে যেত। তো আব্বা একদিন কাজ করে ক্লান্ত, পরে কাজের দিন কাজ করতেছে। তো কাজ করতে করতে গরুগুলা বাইরে বাঁধা ছিল, যার কারণে বাতাস লাগতেছিল, তো ছিল ভালো। তো গরু গোহালে উঠাতে যাবে, এই সময় মানে দেখে বাচ্চাটা নাই। তো আমার আব্বা বলতেছে যে তোরা দুজন যা, গরুর বাচ্চাটা নিয়ে আয়, মানে আমি আর আমার ভাই, আমরা দুজনে ছোট ছোট। তো আমরা তারপর আব্বা বলে দিচ্ছে যে যাওয়ার পথে আমার মানে ফুয়াতো ভাইয়ের বাসা ওখানে থাকবে, বলতেছে ওরে ডাইকে সাথে নিয়ে যাস। মানে এটা বলার কারণ হচ্ছে ওই রাস্তায় হচ্ছে অনেক ঝামেলা হতে পারে, খুব ঝোপঝাড়ের রাস্তার বর্ণনা যদি আমি বলি, সেটা এরকম ছিল। আমার ফুপু অনেক আগে গল্প করছিল যে ওই রাস্তা হচ্ছে যদি মানে বলতেছে যে তুই তো ওইখান থেকে যাওয়া আসা করিস মাঝে মধ্যে তোর বাবার সাথে, যদি দেখিস তোর সামনে থেকে একটা বাস মানে তোর সামনে দিয়ে পড়ে গেল, তাহলে ওই বাস কখনো নিচ দেওয়া যাবে না, উপর দেওয়া যাবে না, ওই বাসটা ঘুরে অন্য সাইড দিয়ে চলে যাবে। তো আমি বলতেছি এটা তো কোনোভাবে সম্ভব না, আমি তো দৌড়ে পালাবো। বলতেছে না, এটা মানে তুই যদি ব্যাক করিস আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো সেই রাস্তা দিয়ে আমরা যাবো, আমার ফুয়াতো ভাইকে ডাক দিয়ে নিয়ে যাচ্ছি। ওই রাস্তা আরেকটা ছোট ঘটনা যদি আমি শেয়ার করি, সেটাও এরকম ছিল যে আমার যে ফ্রেন্ডের বাসায় যাচ্ছি গরু আনার জন্য, ওই ফ্রেন্ডের বাসায় একটা কাজের ছেলে ছিল, নাম মেনশন করতেছিলাম আমি। তো ওই ওদের বাসায় আর ওর মানে ফুয়াতো ভাই থাকতো, পড়াশোনা করতো। তো ওই কাজের ছেলের সাথে ওই ওর ফুয়াতো ভাই আসছে গ্রামের অন্য একটা জায়গায় টিভি দেখার জন্য, মানে রাত্রে, দিনে কাজ শেষ করে রাত্রে আসছে। আগে তো গ্রামে ওরকমভাবে টিভি ছিল না সব জায়গায়, আর বিদ্যুৎও সচরাচর ছিল না। তো ওর আসার পরে ওই টিভি দেখতে দেখতে ওই মানে ওর ফুয়াতো ভাই যে থাকে, সে অন্য একটু বাইরে যায়, প্রয়োজনে বলে যে তুই থাক, টিভি দেখ, আমি আসতেছি, একটা কথা বলে আসি ও একজনের সাথে। তো কথা বলতে যায়। তারপরে হয় কি, যেটা হয় যে ওই ছেলেকে ওই লোকটা আবার ডাকে, বলে যে আয়, আমরা চলে যাব বাসায়। যাওয়ার পরে যেটা হয় কি, যে রাস্তাতে আমরা গরু আনতে যাবো ওই রাস্তার কথা বলতেছি, ওই রাস্তাটা এরকম আপনার একজন শুধু যাইতে পারবে, মানে সামনে পিছনে আরেকজন থাকবে, দুজনে একসাথে যাওয়া যাবে না, দুই পাশে বন জঙ্গল, এত মানে ওই রকম অবস্থা। তো বাড়ি ঘর অনেক দূরে দূরে। তো ওই রাস্তায় যায়, ওই যেই ছেলেটার সাথে যাচ্ছে ওরা দুইজন, তো একজন অস্বাভাবিক আচরণ করতেছে, ওর যে ফুয়াতো ভাই পড়াশোনার জন্য আসছে ওদের বাসায়। অস্বাভাবিক আচরণটা কীরকম, হঠাৎ করে দেখে সামনে চলে আসছে, মানে ওর লাইটের সামনে চলে আসছে। বলতেছে আরে আপনি তো পিছনে ছিলেন, এরকম কিভাবে সম্ভব? বলতেছে এইরকম বলতে বলতে ওরে মানে ওইখানে বাইধা ফেলছে। পরে ও চিৎকার চেঁচামেচি শুরু করছে। পরে দূরে বাড়ি ছিল, ওরা আসছে, আসার পরে দেখে এর এই অবস্থা। মানে ওদের আবার ওই ছেলেটা আত্মীয় হইতো, ওই গ্রামেরই ছেলেটা। তো বলতেছে তোকে এইভাবে বাইধা রাখছে, কোথায় গেছে? ও বলতেছে আমি তো দেখি নাই, ভয় পাইছিলাম, তো এই কারণে আমি কোনো কিছু দেখি নাই। বলতেছে তাইলে টিভি দেখতে গেছে, হয়তো যাওয়ার পথে তোরে নিয়ে যাবে, তোরে জাস্ট ভয় দেখাতে চাইছে। পরে ওই ছেলেটা সাথে করে নিয়ে ওরা ওই মুরব্বিগুলো যায়।
যাওয়ার পরে ওকে ডাকে, তারপরে বের হয়, মানে বের হওয়ার পরে বলতেছে যে আমি তো তোকে খুঁজতেছিলাম, তুই কোথায় ছিলি এতক্ষণ। তারপরে মুরব্বীরা বলে আরে তুমি নাকি ওরে এইভাবে জঙ্গলের মধ্যে বাইধা রাখছিলা, তো ভয় পাইছে প্রচুর। পরে বলে যে না তো আমি যার সাথে গল্প করতেছি তার থেকে জিজ্ঞেস করেন, আমরা তো গল্পই করতেছিলাম। তখন ওই মুরব্বীরা তো একটু বুঝতে পারে যে হয়তো এর সাথে একটু সমস্যা হয়েছে। পরে যদি এই ছেলেটা ভয় পায় আরও পরবর্তীতে কাজ করবে না বা সমস্যা, যেহেতু গরিব মানুষ ওরা, তো বলতেছে যে ওই যেই লোকটা ভয় দেখাইছে, যেই লোকের মানে চেহারা দিয়ে ভয় দেখাইছে, ওই লোকেরে শাসন করতেছে যে তুই এরকম আর নেক্সট টাইমে কখনো করবি না। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, মানে ও বুঝতে পারছে যে একে শুধু সান্ত্বনা দেওয়ার জন্য এটা বলতেছে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি আর এরকম কখনো করবো না। তো ওই রাস্তা দিয়ে যাব হচ্ছে, আমরা 3 জন যাচ্ছি আমার ওই ফ্রেন্ডের বাড়িতে, ওদের বাড়ি। তো ওই বাড়ির একটু কথা বলি, বাড়িটা হচ্ছে আপনার গ্রামের প্রায় শেষ প্রান্তের দিকে, তারপরে শুধু মাঠ, মানে ওর বাড়ির পাশেই পুকুর, ডোবার মতো একটু বড়, তারপরে একটা ভিটা, তারপরে গাং। তো ওইখানে আমরা যাচ্ছি, ওই বাড়িতেই ওই পুকুরে ঘটে একটা বেদনাদায়ক ঘটনা, অনেক আগের দিনের, আমরা মুরব্বির থেকে শুনছি যে তখন প্রচণ্ড বর্ষাকাল, মানে পুরো গ্রাম পানিতে ভাসতেছে এরকম। তো ওই আমার ফ্রেন্ডের যে বাড়ি, ওই বাড়ির পাশে যে পুকুরটা বলতেছি, ওইখানে একটা লোক দাঁড়ায় আছে, মানে আমাদের গ্রামের একটা লোক নৌকা নিয়ে যাচ্ছে হচ্ছে ধান বিক্রি করার জন্য। তো যাবে, তো যাচ্ছে আর দেখে ওই লোকটা হাত ইশারা দিয়ে ডাকতেছে। তো চিন্তা করছে একজন লোক ডাকতেছে, তাহলে উঠায় নিয়ে যায়, তাহলে গল্প করতে করতে যাওয়া যাবে। তো ওই লোকটা উঠাইছে, উঠানোর পরে পুকুরের মাঝখানে যখন আসছে, মানে গাঙের দিকে চলে যাবে নৌকা নিয়ে, দূরে একটা বাজার। তো আসার পরে হয়েছে কি, ওই লোকটা নৌকা মানে এইভাবে দুলাচ্ছে, জাগাচ্ছে। পরে ওই যে লোকটা নৌকাতে উঠাইছে বলতেছে আর আপনি এমন কেন করতেছেন, বলতেছে এরকম করতে করতে নৌকাটা ডুবাই দেয়। পরে গ্রামের লোক ওই পুকুরে লাশ ভাসতে দেখে আর কি, লোকটা মারা যায়। তো আমার সেই ফ্রেন্ডের বাড়িতেই আমরা গরুটা নিয়ে, মানে বাচ্চাটা পাইলাম, গরু বাচ্চাটা। পরে আমি আর আমার ভাই নুরুল ইসলাম, ও গরুটা হচ্ছে টানতেছে, আমি গরুর পিছনে একটা ডাল মানে ভাঙছি, ভাঙা গরুকে নিয়ে যাব। তো আমার ফুফাতো ভাই বলতেছে যে তোরা যা, আমি একটু ওদের সাথে গল্প করে আসি, ওর মা বাবার সাথে গল্প করবে। তো আমরা যখন আসলাম যেই রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে আর যাবো না, আমরা যাবো হচ্ছে সোজা একটা কৃষি জমি, ওইটা কৃষি জমিগুলো অনেক বড় বড়। তো ওই কৃষি জমি পার হওয়ার পরে আমার ফুফাতো ভাইয়ের বাড়িতে উঠবো। আমার ফুফাতো ভাইয়ের বাড়ি ওঠার পরে আমার কিছু মানে ছোটোখাটো অনেকগুলো ঝোপঝাড় হালকা পার হইতে হবে, ওটা তেমন বিষয় না। তারপরে কয়েকটা বাড়ি, তারপর আমার বাড়ি। তো আমরা ওই মাঠের ভিতর দিয়ে চলে যাব। তো বলতেছে তোরা কি যাইতে পারবি, আমি বললাম যে ভাইও বললো হ্যাঁ আমরা যাইতে পারবো, সমস্যা নেই। তো আমরা যে যাইতে লাগতেছি, যাওয়ার পথে যেই মাঠ, ওই সময় তো মানে ধান কাটা পুরো ফাঁকা। তো আমরা যেই মাঠ দিয়ে আসতেছি, ওই মাঠে একটা হচ্ছে আপনার ভিটা আছে। বিটাতে গ্রামের হচ্ছে মানে পাশের গ্রামের কিছু লোক একটা লাশ ফালায় রাখে, ওটা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের কারণে ওইখানে মানে মার্ডার করে, ওইটা মানে লাশ থাকে আর কি। তো মানে গ্রামের মানুষ সকালে যায় দেখে। তো আমরা যখন যাবো ওই মানে আমার ফুফাতো ভাই, আমাদের টার্গেট হচ্ছে ফুফাতো ভাইয়ের বাড়িতে উঠতে হবে ওই মাঠ দিয়ে বেরোয় সরাসরি। তো যাতে যাইতে দেখি কি আপনার ওই আমাদের ভিটাটাও আমাদের থেকে অনেক ডিস্টেন্স, এখনও আপনার 1 কিলোমিটার দূরে আছে ডান দিকের এই পাশে। আমরা তো ভিটার বাম পাশ দিয়ে চলে যাচ্ছি। এখন দেখি কি ওই মানে আমার গরুটা যাচ্ছে না, মানে ভাই ওই সময় পিছন দিক তাকাইছে, মানে হাতের রশিটা পেঁচায় টান দিলে ভালো হবে এরকম, সামনের দিকে যাচ্ছিল। পরে ঘুরে তাকাইছে, আমি তো পিছনে, মানে আমার পিছনের দিকে ভাই তাকায় আছে। পরে আমিও তাকায় দেখি ওই ভিটা থেকে মানে সাদা কাপড়ে মোড়ানো লাশ ভাসে ভাসে আসতেছে, মানে সাদা মেঘের মতো, মানে রাউন্ড করে করে আস্তে আস্তে আসতেছে। বাট আমাদের থেকে মনে করেন আধা কিলো ডিস্টেন্স রাখে, এত দূর আসে, অর্ধেক রাস্তা আসে আর আসে না, ওইখান থেকে ঘুরে ঘুরে যায়। এখন আমরা তো ফুফাতো ভাইকে আমরা দূরে রেখে চলে আসছি, মানে আমার ওই ফ্রেন্ডের বাসা থেকে তো আমরা অনেক দূরে আসছি মাঝামাঝি। এখন যদি ডাকাডাকি করি বা শুনতে পারবে, কিন্তু নাও শুনতে পারে, এত দূরে চলে আসছি। আর আসল কথা হচ্ছে যেটা মানে ভয় পাইলে মানুষ যে ঘাবড়ায় যায়, কোনো মাথায় কোনো সামনের যে একটা সমাধান, এটা যে মাথায় আসে না, সেটা সেই দিন বুঝতে পারছি আমি, প্রচণ্ড ভয় পাওয়া যায়। পরে আমরা ওই জিনিসটা দেখতে দেখতে দেখি কি গরুটা ওইখানে বসে পড়ে, পরে প্রচণ্ড আঘাত করে আমি, আমার হাতে যে ডাল ছিল, তো গরু তো আর ওইখান থেকে কোনোভাবে ওঠে না। পরে ভাই বলতেছে তুই সামনের দিকে আয়, আমি পিছন থেকে দেখি, চেষ্টা করি। পরে ভাই আমার থেকে লাঠি নেওয়ার চেষ্টা করতে করতে ও অনেক টেকনিক্যালিও চেষ্টা করতেছে, গরুর পায়ের ধইরা নিচে এইভাবে উঠানোর চেষ্টা করতেছে। তো আমরা যখন দেখলাম এখন তো আমরা মানে কোনোভাবেই এইখান থেকে মানে যাইতে পারতেছি না আর কি। এখন আমরা
যেটুকু জানি আর কি ওইভাবে জানিও না, চেষ্টা করতেছি। তো দেখি ওই জিনিসটা আর নাই। পরে গরু উঠছে, আমরা আমার ফুফাতো ভাইয়ের বাড়িতে উঠছি। তো ফুফুর কাছে ঘটনা বলার পরে বলতেছে মানে আমার ফুফাতো ভাইকে মানে ওইভাবে উনি আর কি বকাবকি করতেছে যে তোদের এইভাবে একা সাইরা দিছে, এটা তো ঠিক হয় নাই। তো আমার ফুফু করলো কি যে ওই যে গ্রামে যে ধান কাটে কাস্তে বলে মানে কাশি, ওইটা গরম দিয়ে পানি আমাদের খাওয়াই দিল, দিয়ে বললো যে তোরা বাসায় চলে যা, তারপরে আমি সকালে আসে দেখবো না, যদি তোদের কোনো জ্বর আসে বা সমস্যা হয় তারপরে আমি বিষয়টা আমি আর দেখবো না। তো ওই দিন তো গেল চলা। তো আমার ওই ফ্রেন্ডের বাড়িতে আর একটা মানে অন্য আর একটা রাত্রে একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে আমার গ্রামের একটা ভাগনা, ওদের বাড়িতে অনুষ্ঠান হওয়ার পরে ওই একটু অবশিষ্ট কিছু গরুর মাংস ছিল ওদের ফ্রিজে, আমার ওই রনিদের ফ্রিজে রেখে আসে। তো আমাদের গ্রামে একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করি আমরা, সিপিএল খেলা, সবাই আসে, এটা জানুয়ারির হয়তো প্রথমের দিকে এরকম। তো সবাই হই হুল্লো করতেছি, আনন্দ ফুর্তি করতেছি। পরে খেলা শেষ, সবাই যার যার মতো মানে পড়াশোনার জন্য চলে গেছে। এখন যেহেতু আমরা কয়েকজন লোক আছি, তো রনি বলতেছে মামা এতদিন তো লোক ছিল বেশি, অল্প একটু মাংস আছে কিন্তু ফ্রিজে, আমরা চলে আজকে পিকনিক করি। পরে যেই কথা আমরা ওই মাঠে বসে ওই কথাগুলো আলোচনা করতেছি। পরে ভাইগনা আসলো, সবাই আসলাম, আসার পরে বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম যে চিকন চাউল আই না, তারপরে আমরা বাসায় যাই রেডি হয়ে আসবো। এখন চিকন চাউল আই না, আমরা ওদের বাসায় রেখে ওকে পাঠিয়ে দিলাম যে যা বাসায় নিয়ে যা, আমরা আসতেছি। আমরা বাসায় ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য গেছি। এরপরে শুরু হয়েছে বৃষ্টি। তো বৃষ্টি হওয়ার পরে, বৃষ্টি ছাড়ার পরে আমি আসতেছি, মানে বৃষ্টির জন্য একটু রাত বেশি হয়ে গেল। আস্তে আস্তে আমার পথে আর একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়, ওর সাথে আমি আসি। ওর সাথে আস্তে আস্তে ওই রনিদের বাসায় পৌঁছায় যায়। পরে রনি দেখি সামথিং কিছু হয়তো খাওয়া দাওয়া করতেছে, বেশি রাত হবে এই জন্য। পরে আমার খাওয়া শেষ করে বলতেছে মামা আমরা সবাই আরও 2-1 জন আসবে, তো আমরা একটা কাজ করি, আমরা আস্তে ধীরে সব কাজ শুরু করি। তো বললাম ঠিক আছে। পরে ও আমার মাংস মানে ফ্রিজ থেকে বাইর করে বললো তুই এটা ধো, আমরা দুজনে পেঁয়াজ রসুন এগুলা ছিলতে থাকি। তো ওর বাড়ির পুকুরের পাশেই যে মানে কিচেন রুম, রান্নার রুম আর কি, ওইখানে আমরা ওরা কাজ করতেছে, পেঁয়াজ রসুন ছিলতেছে, আর পাশেই টিবল, আমি ওইখানে হচ্ছে আপনার এই মাংস ধুচ্ছি। মাংস ধুইতে পানি যখন নিচের দিকে নামে যায়, ওইখানে তো মনে করেন পুকুরের একটু অংশ দেখা যায়, পানি করতে করতে একটু ফাঁকা জায়গা হয়েছে, বেড়ার নিচ দিয়ে মানে ওইটা দেখা যায়। তো দেখি একটা কালো মতো বিড়াল আমার দিকে লুক দিল, বাট আবার চলে গেল। তো স্বাভাবিক, যাইতে পারে। পরে আমি মাংস ধুয়ে ওদের কাছে এসে বইসা ওদের সাথে গল্প করতেছি। তো গল্প করতে করতে একটা দেখি বাজে একটা শব্দ আসতেছে। তো আমি ওইটা আমার কানে গেছে, কিন্তু আমি কোনোভাবে ওইটা মাথায় নেওয়ার চেষ্টা করতেছি না, যেহেতু আমরা একটা গল্পের মধ্যে আছি, ওইটা মাথায় নেওয়ার কোনো দরকার ওরকম মনে করতেছে না যে গল্পটা নষ্ট হবে। তো গল্প করতে করতে একটা পর্যায়ে করলো কি, ওইটা খুবই বাজেভাবে আরও শব্দ করা শুরু করলো, কেমন আপনার বিড়ালই ডাকতেছে, বাট গরুর মতো, মানে ভয়েসটা মোটা করে আপনার মানুষের গলার মধ্যে হাত ঢুকাই দিলে যেরকম ঘোংরানোর আওয়াজ আসবে ওই রকম। তো ওইরকম আওয়াজ করতে করতে রনি বলতেছে এবার থাম তো দেখি কী ব্যাপার। পরে বলতেছে মানে শুনে বলতেছে যে হে বিড়ালে এরকম মাঝে মধ্যে করে, এরকম স্বাভাবিক, এরা ভয়ঙ্কর মানে ছেলে কিছু বিড়াল থাকে আর কি, ওরা নাকি এরকম করে। তো আমি আবার বলতেছি মামা এইটা কিন্তু বেশি অস্বাভাবিক, এটা এরকমভাবে মানে ওর বাড়ির পাশে ঝোপঝাড়ের ভিতর থেকে ওরকম করতেছে। আর আমাদের সামনে হচ্ছে ওর বাবা মা, মানে সামনের রুমে ওর বাবা মা ঘুমায় আছে, সে কারণে আমরা এইভাবে স্বাভাবিক কোনো কিছু মনে করতেছি না। বাট বৃষ্টির পরে তো গ্রামটা নীরব, কেমন যেন একটা চাদরে কে ঢাইকে রাখছে এরকম। প্রতিদিন যেমন মানুষ আমাদের রাস্তার সামনে বাজে, আমরা অ্যাভয়েড করে অন্যদিকে যাই, যেহেতু আলোচনা সমালোচনা করতে পারে। বাট ওই দিন ওই রাত্রে আমরা কাউকেই সামনে পাই না, আমরা আসার পথে বা আমরা মাঝে মধ্যে দোকানে যাই, কাউরে পাই না। যেটা হয় কি আপনার হলো, ও বলতেছে যে হ্যাঁ এটা বিড়াল হইতেও পারে, স্বাভাবিক। তো এরকম করতে করতে আওয়াজটা থেমে যায়, আমরা আবার শুরু করি, আমরা কাজ শুরু করি। এরপরে যেটা শুরু হলো এটা খুবই মানে বেদনাদায়ক, সেটা আমি বলতে পারবো না কখনো। সেটা কীরকম, ওই আওয়াজটা বিকট আওয়াজ যে শুরু করছে, আর ওর বাবা মা যে পাশে আছে এখন আর আমাদের ওইটা মনে নেই, ভয়ের কারণে ওই আওয়াজ করতে করতে ওই আওয়াজটা ভাইসে ভাইসে আমাদের কাছাকাছি চলে আসছে, আমাদের পিছনে, বাট ওই পুকুরের একদম কিনারায় চলে আসছে, ঘরের কাছে। এখন যেটা হয়েছে কি, আমি আবার একটা বিষয় কি, কেউ ভয় পাইলে ওই ভয়টা দেখে আমার আরও বেশি ভয় লাগে। আমি এতক্ষণ ঠিক ছিলাম, কিন্তু ওরা আমার দেখি ভয় পাইতেছে। যার বাড়ি রনি, ও বিশেষ করে ওর চেহারার দিকে তাকাই দিয়ে চোখগুলো বড় বড় ভিতরে ঢুকে যাচ্ছে, আর ও কেমন জানি ভয় পাইতেছে, মানে চেহারাগুলো লাল লাল কালচে কালচে হয়ে গেছে। তো ও ওইরকম ভয় পাইতেছে, আমি চিন্তা, ও যেই মানে আমার তো ফ্রেন্ড, আমি তো বুঝি মানুষের পালস বোঝা যায় না, ও বসা থেকে উঠে যে দৌড় দেবে এরকম একটা প্রস্তুতি নিয়ে নিচ্ছে। ওই সময় আমি ঘাবড়ে গেছি, কিরে এরই বাড়ি এরকমভাবে ভয় পাইতেছে। পরে আমার যে পাশে আর একটা ফ্রেন্ড ছিল, ওর দিকে একটা হাত দিছি, আর রনিরে আমি পুরো সামনের দিক থেকে গেঞ্জি এইভাবে মানে পেঁচায় ধরছি, জানি ও যাইতে না পারে। বাট ওদের আগে কিন্তু আমি দৌড়াতে পারি, কিন্তু আমি এমনভাবে জুমে আইস হয়ে গেছি, আমি চিন্তাও করতে পারতেছি না যে আমি দৌড়াতে পারবো। মানে
স্বপ্নে কেউ আপনাকে তাড়া করলে আপনি দেখবেন দৌড়াতে পারবেন না, শুধু আপনাকে তাড়াই করতে থাকবে, আপনি কোনোভাবে দৌড়াতে পারতেছেন না। এরকম একটা মনে হচ্ছে আমার কাছে যে আমি হয়তো যাইতে পারবো না, তো তোরা আমাকে রেখে যাস না, এরকম। আমি ওদেরকে ধরে বসছি, ওরা বলতেছে যে এটা তো আসলে মানে খুব বাজে একটা অবস্থা। এরপরে দেখি কি আমরা যে আর কেউ আসতে পারে আমাদের এটা আর খেয়াল নেই, মানে গেটে নক করতেছে যে স্বাভাবিক ওইখানের বাড়ি যেহেতু রনির, তো বলতেছে আমি রুবেল, আমি গেটটা খোল। এখন গেট কে খুলতে যাবে, ভয়েতে সবার অবস্থা খারাপ। তো রনি চিন্তা করলো ওরই বাড়ি ওরই যাইতে হবে, যায় গেট খুলছে। পরে রুবেল আসছে, ওরে আমরা ঘটনা শুনতে যাচ্ছি, ও শুনতে যাচ্ছে না, কারণ ওর বাড়িটা হচ্ছে আবার আপনার ওই ব্যাক সাইড দিয়ে যাইতে হবে, গ্রামের একদম শেষ প্রান্তে যাইতে হবে। আর আমরা যে যাব 2-1 জনের সাথে যাওয়া যাবে, পাশাপাশি বাড়ি আছে। তো ও শুনতে যাচ্ছে না, বাট আমরা এইরকম একটা ঘটনা ঘটলো বলা তো উচিত, আমরা বলতেছি। ও ওইরকমভাবে শুনতে যাচ্ছে না, বাট ইচ্ছা করে শুনতেছে। তো প্রচণ্ড ভয় পাইতেছে। আমরা বলার পরে যেটা হয় কি, আমরা পিকনিক কোনোভাবে শেষ করার পরে আমরা 2 জন পাশাপাশি বাসায় চলে যাচ্ছি। আর ওই রুবেলটা রনিদের বাসায়, রনির সাথে বলতেছে যে আমার আইগা দিয়ে। তো রনি বলতেছে যে মানে এটা পরে আমাদের কাছে শেয়ার করছে, বলতেছে আমি কিভাবে যাব, আমি তোকে রাইখে আবার আসবো কিভাবে, আর আমি যদি যাইতামই তাহলে পিকনিক শেষ করে দোকানে যাই আপাতত অ্যাটলিস্ট একটা ঠান্ডা খাইতাম। আমার এইরকম সমস্যা, আমি কখনোই বাইরে যেতে পারবো না, এটা আমি কোনোভাবে সম্ভব না। পরে ওর বলতেছে তুই পারলে এখানে আমার কাছে থাইকা যা। তো ও আবার থাকতে পারবে না, কারণ হচ্ছে ও বিবাহিত ছিল, বউ প্যারা দেবে, যার কারণে ওর যাইতে হবে বাসায়। পরে ও করতেছে কি যে না, ছাড়তেছে না আমাদের আপাতত রাইখায়। ও রুম থেকে বাইরে হইলো না, পরে বলতেছে বাইরে হলো না, তখন এক পর্যায়ে যাইতে বাধ্য হয়। যাওয়ার পরে ওর যেই ছেলেটা বাসায় যাওয়ার পরে ওর সামনে একটা বাড়ি বাজে, ঝোপঝাড়ের ভিতরে অনেক বড় এরিয়া, ওই ভিটার মাঝখানে কয়েকটা ঘর নিয়ে একটা লোক বসবাস করে। তো ওইখানে আপনার একটা গাব গাছ থেকে ও দেখে একটা কালো বিড়াল ওর দিকে মুখ করে উল্টা দিক থেকে নামতেছে, স্বাভাবিকভাবে না, অস্বাভাবিকভাবে নামতেছে। সেইভাবে গাছ থেকে পানি অথবা ভাইসা কোনো কিছু পরে ওইরকমভাবে ভাসতে নামতেছে। ওইটা দেখে একটা চিৎকার দেয়া ওর রনিদের বাড়ি চলে আসছে, মানে মাঝখানে আর কোনো বাড়ি বাঁচবে না, রনির বাড়িতে চলে আসছে। পরে রনিকে বলতেছে এখন তো আর রনি আরও বেশি ভয়, এটা ঘটনা শোনার পরে তো কোনোভাবে যাবে না, তো যাচ্ছে না। পরে এক পর্যায়ে বলতেছে তুই যদি যাইতে চাস একটা তোরে বুদ্ধি দে, তুই আমার ফোনে কল কর, আমি তোরে কলে রাখি, তুই যা, আমি হ্যালো বলবো না, তুই এইভাবে যাবি। পরে এক পর্যায়ে ও রাজি হয়েছে। পরে ওইভাবে রনি বলতেছে যে মামা আমি যখন ওরে হ্যালো বলি, এই পাশ থেকে ওই পাশ থেকে শুধু কান্নার আওয়াজ আসে, মানে কেউ যেন গুনগুন করে কান্না করে। ও মানে ভয়ে কাঁপতেছে আর এরকমভাবে হ্যালোটা বলতে পারতেছে না। তো এক পর্যায়ে মাটির দিকে তাকায়, এইভাবে দোয়া পড়তে যেটুকু যা পারে ও চেষ্টা করতেছে। পরে ওর ওই বাড়ির কাছাকাছি যায়, ওইভাবে এক পর্যায়ে ও সেন্সলেস হয়ে যাওয়ার মতো। পরে ওর বউ ওইভাবে আসে যে কি হয়েছে, এরকম ঘটনা। তো এইটা ছিল হচ্ছে আমার প্রথম ঘটনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।